রিয়াল মাদ্রিদ সম্ভবত তাদের সেই টাচটা ধীরে ধীরে খুঁজে পাচ্ছে। জোসে মরিনোর ফেরার ম্যাচে কিলিয়ান এমবাপে করেছেন হ্যাটট্রিক, ভিনিসিয়াস জুনিয়র গোল করেছেন, জুড বেলিংহাম করেছেন জোড়া অ্যাসিস্ট, ভালভার্দেও সেখানে যোগ দিয়েছেন। সব মিলে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে রিয়াল মাদ্রিদ ডমিনেটিং পারফরমেন্স দেখিয়েছে। তাতে জোসে মরিনিওর 13 বছর পর সান্তিয়াগো বার্নাবিউতে ফেরার সেই মুহূর্তটা রঙিন হয়েছে। কুকুরেয়া, যিনি তার বিশ্বকাপের শিরোপাটা দেখিয়ে শুরু করেছিলেন বার্নাবিউতে, এরপরে ভালভার্দের একটা পাস থেকে কিলিয়ান এমবাপে দারুণ এক গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। কিন্তু ঘটনা ঠিক অতখানি সহজ ছিল না রিয়ালের জন্য, অন্ততপক্ষে ফার্স্ট হাফে। সুচিচ একটু পরেই, অর্থাৎ ঠিক 4 মিনিট পরে গোল করে বার্নাবিউকে স্তব্ধ করে দেন একরকম 1-1 সমতায়। বিরতিতে যায় ম্যাচ। এরপরে আরও একবার কিলিয়ান এমবাপে শো, হ্যাটট্রিক পূরণ করেন তিনি। ভিনিসিয়াস জুনিয়রও করেছেন আরও একটা গোল। সব মিলে রিয়াল মাদ্রিদ অন ফায়ার। প্রতিটি ড্রিম প্রজেক্ট শুরু হয় একটি সিকিউর কানেকশন থেকে, which is the world-class cable brand. একটি নিরাপদ সংযোগ যা কানেক্ট করে আমাদের আজকের ডিজাইন সাথে আগামীর স্মার্ট ফিউচার। ওয়ালটন কেবলস, নিরাপদ আগামীর সংযোগ। দেখেন, রিয়াল মাদ্রিদের ওই ফ্রন্ট লাইনের যে ট্রায়োর কথা বলা হচ্ছে, জুড বেলিংহ্যাম, কিলিয়ান এমবাপে, ভিনিসিয়াস জুনিয়র, তাদের সবারই গোলস অ্যান্ড গোলস কন্ট্রিবিউশন এই ম্যাচটার মধ্যে আপনি খুঁজে পেয়েছেন। 4834 দিন পর বার্নাবিউতে দাঁড়িয়েছিলেন এদিন জোসে মরিনিও, যে বার্নাবিউতেই তিনি এর আগে 3টা লিগ জিতিয়েছিলেন। সেই বার্নাবিউতেই শুরুটা হলো মরিনিওর জন্য বেশ দারুণ। রিয়াল মাদ্রিদ ডমিনেট করেছে ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদের থেকে। সেকেন্ড হাফে যেই রিয়াল মাদ্রিদকে দেখা গেছে, সেই রিয়াল মাদ্রিদ ছিল আরো ভয়ঙ্কর। আপনি পার্টিকুলারলি কার কথা বলবেন? কিলিয়ান এমবাপ্পে, তার হ্যাটট্রিক, ভিনিসিয়াস জুনিয়রের হ্যাটট্রিক, অ্যাসিস্ট, জুড বেলিংহ্যামের 2টা অ্যাসিস্ট। মানে ওই ফ্রন্ট থ্রিটা প্রতি ম্যাচে নিজেদেরকে আরো শার্পনেস তারা কিন্তু এই ম্যাচগুলোতে দেখিয়ে যাচ্ছে। একটা সময় মনে হয়েছিল সোসিয়েদাদ ফার্স্ট হাফ পর্যন্ত তারা হয়তো বা সেকেন্ড হাফে আরেকটু চেপে ধরবে কিনা, সেই কাজটা কিন্তু সেকেন্ড হাফে শুরু থেকে একদমই সেই হিসেব নিকেশটাও পাল্টে দেয় রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। গেম অফ টু হাফস, প্রপার গেম অফ টু হাফস। জোসে মরিনো যখন এই ম্যাচটায় একই একাদশ মাঠে নামালেন, তখন অনেকে একটু অবাক হয়েছিলেন যে কেন, কিন্তু সম্ভবত মরিনিও নিজেও প্রথমার্ধ শেষে বুঝেছিলেন কোথায় পরিবর্তনটা প্রয়োজন। আমরা যদি ফার্স্ট হাফে আসি, ভালভার্দে যেভাবে দৌড়ে যাচ্ছিলেন মিডফিল্ড থেকে, রান নিয়ে পড়ে যেতে যেতে যে পাসটা দিলেন, সেখান থেকে এমবাপের ফার্স্ট টাচ এত দুর্দান্ত ছিল বক্সের ভেতরে যে সেকেন্ড টাচে তিনি জানতেন যে এখান থেকে গোল হবে। দুই পায়ের ইনভলভমেন্ট কিন্তু এখানে ছিল। এক্স্যাক্টলি, এক পায়ে আপনি টাচ করেছেন, আরেক পায়ে আপনি গোল করেছেন। সেটা যখন ওই ফার্স্ট টাচ আপনি দেখেছেন, ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডে আপনি জানেন যে কিলিয়ান এমবাপে এখান থেকে গোল করছেন। 1-0 রিয়াল মাদ্রিদ। এরপরে রিয়াল একটু ঘুমিয়ে গেল, একটু ঝিমিয়ে গেল। 4 মিনিট বাদে একটা অ্যাটাক থেকে যখন মনে হচ্ছিল অ্যাটাকটা শেষ, কোনাতের গায়ে লাগলো, একটা শট বেশ দেরি করে দিয়েছিলেন ওনচিং, আমি নামটা এই মুহূর্তে মনে পড়ছে না, সোসিয়েদাদের ফুটবলার। পরে ওখান থেকে সুচিচ পেছন থেকে দৌড়ে এলেন, এরখান থেকে ফিনিশ করলেন। কিন্তু সুচিচ ওই যে দৌড়ে এলেন, ওই সময় সম্ভবত কারেরাস একটু হলেও স্লো ছিলেন। এরপরে গিয়ে আমরা পরিবর্তনটা দেখলাম সেকেন্ড হাফের শুরুতে, যখন মার্ক কুকুরেয়াকে মাঠে ইন্ট্রোডিউস করলেন জোসে মরিনিও, এবং তার সঙ্গেই ম্যাচটা মোটামুটি ঘুরে যাওয়া শুরু করলো। কিলিয়ান এমবাপে আরও একটা গোল করেন, ওতে জুড বেলিংহ্যাম একটা কৃতিত্ব থাকলো, কিন্তু শুরু হলো ওই ভালভার্দেকে দিয়ে। ভালভার্দে টু এমবাপে, এমবাপে টু বেলিংহ্যাম, বেলিংহ্যাম টু আরও একবার এমবাপে। এরপরে এমবাপের কোনাকুনি ফিনিশিং, রিয়াল মাদ্রিদ 2-1। ওইখান থেকেই আসলে খেলায় তারপরও সোসিয়েদাদ টিকে থাকলেও থাকতে পারতো। এর পরের ভুলটাতেও জুড বেলিংহ্যামের একটা বড় কৃতিত্ব আছে, মানে সোসিয়েদাদের যেটা ভুল সেটাই বেলিংহ্যামের বড় কৃতিত্ব। বেলিংহ্যাম ঢুকলেন, বেলিংহ্যাম ঢুকে শট করার চেষ্টা করলেন, শটটা ব্লকড হলো। ওইখান থেকে ডিফেন্ডার কি মনে করে আমি জানি না, বল টেনে নিয়ে ক্লিয়ার করার চেষ্টা করছিলেন। বেলিংহ্যাম আবার গেলেন, তার পারসিস্টেন্স তাকে বল পাইয়ে দিল। সেখান থেকে ভিনিসিয়াস জুনিয়রকে তিনি পাস দিলেন, ভিনিসিয়াস জুনিয়র স্কোয়ার পাস দিয়ে সুন্দর করে গোল করলেন 3-1। আর এর পরেরটা সেলিব্রেটরি, যেটা কিলিয়ান এমবাপে আরো একটা গোল করলেন। এবং দেখেন, কুকুরিয়া নামার পরে কিন্তু লেফট সাইডটার মধ্যে একটু প্রাণ ফিরে এলো। ওই যে আপনি ওই গোলটার কথা যেটা বললেন, সেখানেও কিন্তু কুকুরিয়ার ইনভলভমেন্ট সেখানে ছিল। এরপর বেলিংহ্যাম এবং হচ্ছে যে আপনার কিলিয়ান এমবাপ্পের মধ্যে খুব দ্রুত একটা 1-1 আমরা দেখলাম, সেখান থেকে গোলটা চলে এলো। রিয়াল মাদ্রিদের জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট ছিল, তাদের ওই প্লেয়ারদের মধ্যে ফাইন টাচটা তারা খুঁজে পায় কিনা। এবং যখন একটা টিম এরকম সিজনের সেকেন্ড ম্যাচে 4-1 বার্নাবিউতে ম্যাচ, দেখেন ফার্স্ট হাফে কিন্তু বার্নাবিউতে দুয়োধ্বনিও কিন্তু হচ্ছে রিয়াল মাদ্রিদকে শুনতে হয়েছে। মরিনিও ম্যাচ শেষে বলেছেন রিয়াল মাদ্রিদের প্লেয়াররা, উনি যেহেতু ডাগ আউটে দাঁড়িয়ে এর আগেও ছিলেন, এখনো আছেন, তিনি বলছেন এগুলোর সাথে আসলে প্লেয়াররা ইউজ টু, তারা হচ্ছে এটা নিয়ে আসলে খুব বেশি পড়ে থাকতে চায় না। এক্স্যাক্টলি। এবং ভিনিসিয়াসকে যেভাবে তিনি প্রপারলি
মাঠের বাইরে ইন্সপায়ার করছেন, মাঠে কিন্তু ধীরে ধীরে ভিনিসিয়াসের সেই সাপোর্টটা কোচের কাছ থেকে পাওয়ায় তার পারফরমেন্সও কিন্তু লাস্ট সিজন যতটা না সমালোচিত ছিল, আমার মনে হয় ওইটাকে তিনি ঘুরিয়ে এই 2 ম্যাচ শেষে আলোচিত ক্যারেক্টারও যদি বলেন সেটাও ভুল হবে না। এসপানিওলের সঙ্গে যে রিয়াল মাদ্রিদকে আমরা দেখেছি তার চেয়ে এই রিয়াল মাদ্রিদ ইমপ্রেসিভ ছিল। Right. ওই একই একাদশ হোক, তারপরেও কিলিয়ান এমবাপে আগের ম্যাচে তো গোল করার নাই, তিনি যখন গোলের খাতা খুললেন তখন তিনি হ্যাটট্রিকটাই পূরণ করলেন। এই যে 4-2-3-1 ফরমেশন, যেটা জোসে মরিনিওর একরকম মনে হচ্ছে গো টু ফরমেশনই, যেখানে বের্নার্ডো সিলভার সঙ্গে ভালভার্দে আরও একবার মিডফিল্ডে স্টার্ট করলেন, ডিফেন্সে কোনো পরিবর্তন নাই, ফ্রন্ট লাইনে কোনো পরিবর্তন নাই, সেই বোঝাপড়াটা একটু একটু করে বোঝা যাচ্ছিল। এই ম্যাচে আমরা দেখলাম যে ভিনিসিয়াস জুনিয়রকে পরিবর্তন করা হলো, এবং এর আগের ম্যাচে যখন পরিবর্তন হয়েছে তখন ভিনিসিয়াসকে পুরোটা খেলানো হয়েছে, আর এমবাপে এই ম্যাচ খেললেন এবং একটা সময় এমবাপে পুরোটা খেললেন। জোসে মরিনিও একটা সময় ভেবেছিলেন যে তাকে আর তুলবেন না কিলিয়ান এমবাপেকে, বলছেন যে আমি ভাবছিলাম যে ও আজকে 4 গোলও করতে পারে। এতই বেশি মুগ্ধ হয়েছেন জোসে মরিনিও কিলিয়ান এমবাপের এই হ্যাটট্রিক দেখে, এরপরে তার কাছে প্রশ্ন করা হয়েছিল আপনি যে সেই 2013 সালে সবশেষ যখন রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন তখন তো ক্রিস্টিয়ানো রোনালদোকে আপনি এক ধরনের নিয়ম বেঁধে দিয়েছিলেন যে আপনি লিগে কয়টা গোল করবেন, 40টা 50টা একটা মার্ক বা একটা মাইল ফলক তিনি বেঁধে দিয়েছিলেন। রোনালদো সেগুলো আবার ছাড়িয়েও যাচ্ছিলেন। ওইবার মেসি আর রোনালদো একজন মনে হয় 45 বা 46 আর একজন 50 গোল করলেন, অবশ্যই মেসি বেশি গোল করেছিলেন। যাই হোক, তো ওই সিজনটার পরে এতদিন পরে বার্নাবিউতে এসে তার দাঁড়ানো, ওই মাঝখানে বেনফিকার ম্যাচে তিনি বার্নাবিউতে অন্তত পক্ষে ডাগ আউটে দাঁড়াতে পারেন নাই, ভিজিবলি তিনি একটু ইমোশনাল ছিলেন শুরুর দিকে, যদি এগুলো তার কাছে খুব একটা ব্যাপার না। এরপরে যখন ওই জোসে মরিনিও এইখান থেকে একটা হ্যাটট্রিক পেলেন কিলিয়ান এমবাপের কাছ থেকে, তখন তাকে এমবাপের ব্যাপারে জিজ্ঞাসা করা হচ্ছে ম্যাচ শেষে। তখন তিনি বলছেন বিশ্বকাপের কনটেক্সট টেনে নিয়ে এসে যে ওয়ার্ল্ড কাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা চিরকালীন থাকবে বলে তিনি বিশ্বাস করেন। মানে এমবাপের এই যে রেকর্ড, এটা কেউ ছাড়িয়ে যেতে পারবেন না বলে জোসে মরিনিও মনে করেন। এই মানুষটা অবিশ্বাস্য, বলছেন তিনি এমবাপের কথা। আমি আসলেই আনন্দিত যে ও বিশ্বকাপে ইতিহাস গড়েছে। আরও 25 জন ছিল যারা বিশ্বকাপ জিতেছে, কিন্তু ফুটবলে চিরকাল ইতিহাস হয়ে থাকার মতো কাজ করেছে একজন, বিশ্বকাপের সবচেয়ে বেশি গোল করা ফুটবলার, রিয়ালের হয়ে ইতিহাস গড়তেও ক্ষুধার্ত হয়ে আছে এই এমবাপে। গত 2 সিজনে রিয়াল মাদ্রিদের হয়ে 86 গোল করেও কিছুই জেতেন নাই, মানে বড় কোনো ট্রফি। ইজ দিস দ্য সিজন? ডেফিনেটলি। এবং আপনি যদি হচ্ছে গিয়ে মরিনিওর কথাই চলে আসেন, মরিনিওকে যখন জিজ্ঞেস করলো এমবাপ্পের কাছ থেকে আপনি কয়টা গোল চান, তিনি 40, 50, 60 এতগুলো গোল চান, তিনি বলছেন 40 গোল প্লাস হচ্ছে শিরোপা। মানে ওইটাও কিন্তু তিনি ইন্ডিকেট করে দিয়েছেন। এমবাপ্পে এর আগে গোল করেছেন, শিরোপা জিততে পারেনি রিয়াল মাদ্রিদ, সেটা দরকার যে শিরোপা প্লাস হচ্ছে গিয়ে কিলিয়ান এমবাপ্পের গোল, এটা হচ্ছে গিয়ে রিয়াল মাদ্রিদের জন্য একটা প্লাস পয়েন্ট। আবার দেখেন এনরিককে রিয়াল মাদ্রিদের অ্যাসেট বলছেন হচ্ছে গিয়ে মরিনিও। এসপিকে এই ম্যাচে হচ্ছে গিয়ে নামানো হলো, এসপি একটা গোলও করলেন, যদিও সেই গোলটা আপনার অফসাইডের কারণে বাতিল হয়ে গেল। সুতরাং ওই জিনিসগুলো কিন্তু রিয়াল মাদ্রিদের ফ্রন্ট লাইনটা ক্লিক করছে। কিন্তু আপনি যদি আবার ডিফেন্সিভ দিক থেকে চলে আসেন, তখন কিন্তু মনে হচ্ছে যে না, এইটা নিয়ে আরো হয়তো কাজ রিয়াল মাদ্রিদকে করতে হবে। কোনাতে সেটা হ্যাঁ ব্যাড লাক ডেফিনেটলি, কিন্তু কোনাতে কিন্তু সেখানে মানে শুট করার জন্য তার ওই অপোনেন্টকে কিন্তু তিনি স্পেস দিচ্ছিলেন। এইটা কিন্তু দিচ্ছিলেন। আপনি দেখেন যে অনেকটুকু জায়গা উনি শট করার জন্য অনেক লেট করেছেন, অনেক হ্যাঁ, এখানে তিনিও লেট করেছেন, ওইখানে গায়ে লাগলো, গায়ে লাগার পর লেফট সাইড থেকে কোনো মিডফিল্ডারও আপনার ড্রপ ডাউন করেনি, কারণ হচ্ছে কোনাতে সহ আরো 3 জন হচ্ছে গিয়ে ওই শটটার টার্গেটের ডিরেকশনে আসলে ছিল, ওই জায়গাটায় চলে গেছে। সুতরাং রিয়াল মাদ্রিদের ফার্স্ট হাফে কিন্তু এই জিনিসটা বোঝা যাচ্ছিল যে ফ্রন্ট লাইনের কেউ কিন্তু নিচে ড্রপ করছিলেন না। সেইটা হচ্ছে যে আপনার মনে হয় সেকেন্ড হাফে এসে রিয়াল কিছুটা হলেও সেটা কাটিয়ে উঠতে পেরেছে। ওই যে যখন কুকুরে একে নামালেন তখন ওই স্টেবিলিটিটা আপনি পেয়েছেন। এরপরে আপনি যদি মিডফিল্ডের দিকে যান, জুড বেলিংহ্যামের কাছ থেকে আমার কাছে মনে হয় আরও একটা ইমপ্রেসিভ পারফরমেন্স রিয়াল মাদ্রিদ দেখেছে। ফ্রন্ট লাইনের পারফরমেন্স তো ওখানে আছেই। দিওমান্দে যখন নেমেছেন তিনিও গোল স্কোরিং অপরচুনিটি তৈরি করেছেন, চেষ্টা করেছেন, শর্টস আমরা দেখেছি অন্ততপক্ষে তার কাছ থেকে। লিগের এই আর্লি স্টেজে মানে রিয়াল মাদ্রিদকে দেখে একেবারে খুব মুগ্ধ হয়ে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটেছে এমনটা বলার কোনো সুযোগ নাই, কারণ এখনও রিয়াল মাদ্রিদের কাজ কাম বাকি আছে। সিজনের এই আর্লি স্টেজে সবাই এরকম অবস্থায় থাকে হয়তো, কিন্তু সেখান থেকে রিয়াল মাদ্রিদের জন্য সাইনটা ভালো যে ফার্স্ট হাফে তারা দুয়ো শুনে মাঠ ছেড়েছিল, সেই রিয়াল মাদ্রিদ আবার সেকেন্ড হাফে গিয়ে তাদের চেনা রূপে ফিরেছে। মানে যখন ফার্স্ট হাফ শেষ হয়েছে তখন তো রিয়াল মাদ্রিদের খেলা দেখে বা ওই সময় মাঠ ছেড়ে যখন প্লেয়াররা বেরোচ্ছেন, গত 2 সিজনের কথাই কম বেশি মনে পড়ছে যে এইটাই তো আমরা দেখছি অনেকদিন ধরে, যে ঠিক আছে কোনোভাবে তারা গোল খেয়ে যায়, গেমে কন্ট্রোল নাই। কিন্তু সেকেন্ড হাফ দেখে আপনার কাছে এমনটা মনে হয় নাই। রিয়াল মাদ্রিদ রাদার ওই সেকেন্ড হাফের পজিটিভ দিকগুলোতেই ফোকাস করতে চাইবে, ফার্স্ট হাফের যে ভুল ত্রুটিগুলো ছিল সেগুলোকে একপাশে সরিয়ে রেখে। 90 মিনিট তো আর একভাবে ম্যাচ ডমিনেট করা যায় না, সে আপনি রিয়াল মাদ্রিদ হন আর বার্সেলোনাই হন। তো সেখান থেকে আপনার কাছে কখনো কখনো খেলা
অপোনেন্টের কাছে যাবে, মানে এমনও ম্যাচে ফেস গেছে যখন সোসিয়েদাদের পায়ে বল ছিল, রিয়াল হয়তো তাদের নিজেদের অর্ধে ছিল ফার্স্ট হাফে স্পেশালি, তখন তো রিয়ালকে ওই ধৈর্যটা দেখাতে হয়েছে। এই সব কিছু মিলিয়ে রিয়াল মাদ্রিদের আমার কাছে মনে হয় যে সপ্তাহটা লা লিগার প্রথম সপ্তাহ তাদের জন্য, যেখানে তারা 2টা ম্যাচ খেলো সেটা সাকসেসফুলি পার করেছে। এবং একই সঙ্গে জোসে মরিনিওর যে সেলিব্রেটরি ব্যাপারগুলো ছিল, মরিনিও যখন মাঠে তার নাম ঘোষণা করা হচ্ছে তখন বার্নাবিউর দর্শকরা হই হই করে উঠছেন, আমরা সব টি স্পোর্টসে দেখছি। এরপরে যখন ডাগ আউট দিয়ে বেরোচ্ছেন তখন তাকে দেখানো হচ্ছে স্পেশালি, ওইখানে গিয়ে বসছেন, বসে আবার মনে হচ্ছে যে এইরকম করে বোধহয় চোখ চুলকাচ্ছেন, লোকের কাছে মনে হচ্ছে যে না কাঁদছেন নাকি, আবার দুপুরটা চোখের জল না ফেলেন। তো এত সব কিছুর ভেতরে একটা ইমোশনাল কামব্যাক, অ্যাট দ্য সেম টাইম ইমপ্রেসিভ কামব্যাক রিয়াল মাদ্রিদের কাছ থেকে। এবং এই রিয়াল মাদ্রিদের রাউন্ড অফ 3 এর ম্যাচও কিন্তু আসলে রয়েছে, যদিও সেটার জন্য একটু অপেক্ষা আসলে করতে হবে। মালাগার এগেইনস্ট রিয়াল মাদ্রিদ খেলবে, সেই ম্যাচটাও 30 অগস্ট। সেই ম্যাচটা আপনারা দেখতে পারবেন সরাসরি টি স্পোর্টসে। আচ্ছা, এখন বলেন টি স্পোর্টসে যে লা লিগা দেখতেছেন কেমন লাগতেছে? ভাল লাগতেছে, খুব ভাল লাগছে ভাই। মানে কালকে যখন ফার্স্টে টি স্পোর্টসে শুরু হলো লাইভ কভারেজ এবং বার্নাবিউ দেখানো হলো, ওপর থেকে যে শটটা, বিউটি শট, হ্যাঁ বিউটি শট টি স্পোর্টস পাওয়া যাচ্ছে। সো একে তো আমাদের একরকম অনুভূতি, আমশোর যে আমি দেখছিলাম যে দর্শকদের ভেতরেও এই আগ্রহটা অনেক জায়গায় পাওয়া যাচ্ছে, কারণ লা লিগাতে ততদিন দেখা যাচ্ছিল না প্রপারলি কোনো জায়গায় টেলিভিশনে, আর খেলা দেখার যে আমেজ টিভিতে পাওয়া যায়, আমি জানি না যে এটা অন্য কোনো মাধ্যমে সম্ভব কিনা। যদিও আমরা ফোনে বা ল্যাপটপে খেলাটা দেখি, অনেক সময় দেখতে হয়, কিন্তু আমার হয় টিভি গিভস ইউ দ্যাট এক্সপিরিয়েন্স, যেটার সঙ্গে আমরা অনেক বেশি ইউজ টু, একেবারে আমাদের ওইটা দেখার আসলে মজাই অন্যরকম থাকে টেলিভিশন স্ক্রিনে, যখনই আপনি যে ফুটবল ম্যাচটাই দেখবেন। পরের রিয়াল মাদ্রিদের ম্যাচটা পরটা রাত 9টায়, ওটা আরো 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 প্রাইম টাইমে লা লিগার পরবর্তী ম্যাচটা।